সিনেমা শুরু হয় যখন গ্যালিভার নিউ ইয়র্ক সিটির নিজের ছোট্ট এক কামরায় ঘুম থেকে ওঠে। তবে তার কামরার চেয়েও ছোট ছিল তার কনফিডেন্স বা আত্মবিশ্বাস। প্রতিদিনের মতো সে নিজের খেলনাগুলোর সাথে নিজেই কথা বলে, যেন সে কোনো বিরাট সুপার হিরো। এরপর মাইক্রোওয়েভে সস্তা কফি গরম করে আর শাওয়ার নেওয়ার সময় নিজের পছন্দের রক মিউজিকের তালে নাচতে থাকে আর তৈরি হয়ে সে নিউ ইয়র্ক ট্রিবিউন অফিসে পৌঁছায়, যেখানে সে প্রায় 10 বছর ধরে কাজ করছে। কিন্তু এতগুলো বছর কেটে যাওয়ার পরও তাকে সময় মতো তুচ্ছ আর সাধারণ দাম প্রত্যেক কাজই দেওয়া হয়। পার্সেল পৌঁছে দেওয়া, ফাইলের দিক ওদিক করা আর বাকি কর্মচারীদের ছোটখাটো সাহায্য করা। মাঝে মাঝে তার মনে হয় তার এত খাটাখাটুনি আর পরিশ্রম কেউ চোখেই ফেলে না। একদিন তার সাথে দেখা হয় এক নতুন কর্মচারী ড্যানের। দেখতে দেখতে দুজনে ভালো বন্ধু হয়ে যায়। গ্যালিভার তার চেয়ে সিনিয়র হওয়ার ড্যান তাকে বেশ সম্মান করত, কিন্তু গ্যালিভারের আত্মবিশ্বাসের প্রচন্ড অভাব থাকায় সে কখনো বসের মতো মেজাজ বা দাপট দেখাতে পারত না। দুজনে পুরো অফিসে চিঠি আর পার্সেল বিলি করত। সে সময় তারা গ্যালিভারের বহু বছর পুরনো ক্রাশ ডার্সি সিলভারম্যানের কেবিনের পাশ দিয়ে পার হচ্ছিল। গ্যালিভার বছরের পর বছর ধরে ডার্সিকে মন থেকে পছন্দ করে, কিন্তু কখনোই সাহস জুটিয়ে তার সাথে কথা বলতে পারেনি। ডার্সিকে দেখা মাত্রই গ্যালিভার্স নার্ভাস হয়ে ঘাড়বে যায়, যা ড্যানের চোখে এড়ায় না। সেই দিনই ড্যান জানতে পারে যে সে প্রমোশন পেয়ে গেছে, অথচ অফিসের জয়েন করা মাত্র কিছুদিনই হয়েছে তার। অন্যদিকে গ্যালিভার যে 10 বছর ধরে রক্ত জল করে কাজ করছে, তাকে আজ পর্যন্ত কেউ পাত্তা পর্যন্ত দেয়নি। ড্যান সোজাবুঝি গ্যালিভার বুঝিয়ে বলে যে তার উন্নতি না হওয়ার একমাত্র কারণ হলো সে সবসময় ভয় পায় আর নিজেকে কখনো সামনে তুলতে পারে না। এ কথা শুনে গ্যালিভার মন খারাপ করে, বাইরে চলে যায়। বাইরে হাঁটতে হাঁটতে সে দেখে ডার্সি তখনও অফিসে কাজ করছে। সে কোনো মতে সাহস জুটিয়ে ডার্সির কেবিনে যায়। ভেবেছিল আজ মনের কিছু কথা বলবে, কিন্তু ভেতরে ঢুকতেই চরম নার্ভাস সেশনে মাথা কাজ করা বন্ধ করে যায় আর সে হুট করে একটা ট্রাভেল রাইটিং এর ফর্ম চেয়ে বসে। ডার্সি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে যে গ্যালিভার কি সত্যি ভ্রমণ সাংবাদিক বা আগ্রহ আছে। ভয়ে ভয়ে গ্যালিভার বলে হ্যাঁ। সেই রাতে গ্যালিভার বাড়ি ফিরে অ্যাসাইনমেন্ট বানাতে বসে, কিন্তু নিজে থেকে লেখার বদলে সে ইন্টারনেট থেকে হুবহু প্রচুর কনসেপ্ট কপি পেস্ট করে ফেলে। পরদিন সে যখন তার লেখা ডার্সির হাতে যায়, ডার্সি তা পড়ে চরম খুশি হয়। তার মনে হয় গ্যালিভার দারুণ লেখে। সে গ্যালিভারকে তার জীবনের প্রথম আসল অ্যাসাইনমেন্ট দেয়, বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে একটি রিপোর্ট তৈরি করা। এই জায়গাটির রহস্যময়ভাবে জাহাজ আর প্লেন গায়েব হয়ে যাওয়ার জন্য বিখ্যাত। ডার্সিকে ইমপ্রেস করার লোভে গ্যালিভার এক পায়ে রাজি হয়ে যায়। ডার্সি তার সব ট্রাভেল ডকুমেন্টস তৈরি করে দেয় এবং একটি বোট বা নৌকা ব্যবস্থা করে দেয়। পরের দিন সকালে গ্যালিভার বারমুডায় পৌঁছায়, যেখানে এক ব্যক্তি তাকে একটি অটোমেটিক বোট দিয়ে বলে যে এটি চালানোর অত্যন্ত সহজ। গ্যালিভার ফুল কনফিডেন্স নিয়ে নিজের যাত্রা শুরু করে। কয়েক ঘন্টা সে বেশ আনন্দেই সমুদ্রের রূপ দেখতে দেখতে ম্যাগাজিন পড়ে তার ছবি তুলে নিজেকে অনেক বড় সাহসী ভেবে কাটায়। দেখতে দেখতে তার ঘুম চলে আসে, কিন্তু যখন তার ঘুম ভাঙে ততক্ষণে আবহাওয়া পুরোপুরি পাল্টে গেছে। আকাশ একদম কুচকুচে কালো, তীব্র গতিতে হাওয়া বইছে আর সমানে দেখা দিয়ে এক প্রলয়করী ঢেউ। সমুদ্রের এই ভয়ঙ্কর রূপ দেখে গ্যালিভারের হাত পা ঠান্ডা হয়ে যায়। সে দ্রুত লাইফ জ্যাকেট পরে নেয়, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই এক বিশাল ঢেউ তার ছোট্ট নৌকাটিকে দুমড়ে মুচড়ে উল্টে দেয় এবং তাকে সমুদ্রের গভীরে টেনে নিয়ে যায়। ঝোড়ো পানি তাকে বন বন করে ঘোরাতে ঘোরাতে নিচে টানতে থাকে আর আচমকা তার চোখের সামনে এক অন্ধকার হয়ে আসে। কতটা সময় কেটে গেছে জানে না কেউ। যখন তার চেতনা ফেরে, সে দেখে যে তার শরীর বিন্দু মাত্র নাড়াতে পারছে না। সে বুঝতে পারে তার হাত পা শক্ত রশি দিয়ে বাঁধা আর নিচে বালি। কোনো ক্রমে গর্দান তুলে ওপরের দিকে তাকাতেই তার চোখ ছনাবনা হয়ে যায়। তার বুকের ওপর অনেকগুলো পুচকে পুচকে মানুষ চড়ে রয়েছে। দৈর্ঘ্যে বড় জোর 3 ইঞ্চি হবে, হাতে ছোট ছোট বল্লম। তাদের মধ্যে একজন, যে সবচেয়ে বেশি সাজগোজ করে রয়েছে, সে সামনে এসে নিজের পরিচয় দেয় লিলিপুট।
এর কমান্ডার এডওয়ার্ড হিসেবে বিষয়টি বুঝতে পেরে গালিভার দেখে তার চারপাশে শত শত পিচ্চি সৈন্য দাঁড়িয়ে আছে, যারা কাঠের খোটা পাতলা রশি দিয়ে তাকে মাটিতে শক্ত করে বেঁধে রেখেছে। এডওয়ার্ড তাকে দানব বা রাক্ষস বলে গালি দেয় আর শান্ত থাকায় হুকুম দেয়, কিন্তু ধোঁয়াশা আর ঘেরোর মধ্যে থাকা গালিভার হালকা নড়ে উঠতেই পিচি রশিগুলো এক ঝটকায় ছিটকে ছিঁড়ে যায়। সে সোজা উঠে দাঁড়ায় আর ভাবে সে হয়তো কোনো বাজে স্বপ্ন দেখছে, তাই চোখ বন্ধ করে ফেলে। সে হয়তো চোখ খুললেই স্বপ্ন কেটে যাবে, কিন্তু এডওয়ার্ড রেগে গিয়ে সৈন্যদের হামলা নিজেদের দেয় আর পুচকে পুচকে তীর গ্যালিভার গায়ে এসে বৃষ্টি ছাতার মতো বিঁধতে থাকে। এতে গ্যালিভার ধপাস করে পেছন পড়ে যায় এবং আবারও বেহুশ হয়ে পড়ে। দ্বিতীয়বার তার জ্ঞান ফেরে। সে নিজেকে একটি বিশাল কাঠের গাড়িতে বাঁধা অবস্থায় পায়, যেটিকে শত শত পিচ্চি সৈন্য টেনে টেনে লিলিপুটের শহরের দিকে নিয়ে যাচ্ছে। রাস্তা জুড়ে ছোট ছোট বাড়ি থেকে মানুষজন বেরিয়ে এসেছে এর প্রকাণ্ড দানবকে এক নজর দেখার জন্য। বাচ্চারা পেছন পেছন দৌড়ে আর দোকানদাররা ছাদে উঠে মজা দেখছে। কিছুক্ষণ পর গ্যালিভারকে লিলিপুটের রাজার সামনে পেশ করা হয়। রাজা তার পুচকে সিংহাসনে বসে তাকে দেখছিলেন আর তার মেয়ে রাজকুমারী মেরি সামনে এসে গ্যালিভারের জন্য উদ্বেগ প্রকাশ করে। সে এডওয়ার্ডকে জিজ্ঞেস করে যে কেন এই লোকটার সাথে এত কঠোর ব্যবহার করা হচ্ছে। এডগার্ড, যে গ্যালিভারকে দেখে প্রথম থেকেই হিংসা জ্বলছিল, সে রাজাকে মিথ্যা বলে যে গ্যালিভার শত্রু রাজা, ব্লফুস্কুর গুপ্তচর এবং লিলিপুটের জন্য বিরাট বড় বিপদ। গ্যালিভার ভয় পেতে আস্ত করে জিজ্ঞেস করে যে সে আসলে কোথায় এসেছে, যার জবাবে রাজার সেক্রেটারি সগর্বে বলে যে পৃথিবীর সবচেয়ে মহান সাম্রাজ্য লিলিপুটের দাঁড়িয়ে রয়েছে। পরদিন গ্যালিভারকে একটি বড় পাথরের নিচে রাখা হয়, যা দেখতে হুবহু জেলখানা না, তাকে নজরবন্দি রাখার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল। সেইখানেই তার দেখা হয় হোরেশিও নামের এক ভালো আর শান্ত লিলিপুটিয়ানের সাথে, যাকে এডওয়ার্ডের সাজা দিয়েছিল। হোরেশিও গ্যালিভারকে জানায় যে এডওয়ার্ড তাকে ইচ্ছে করে শাস্তি দিচ্ছে, কারণ সেও রাজকুমারীর মেরিকে মনে মনে পছন্দ করে। গ্যালিভারের হোরেশিওর প্রতি মায়া হয় এবং সে মনে মনে তাকে সাহায্য করার চেষ্টা দেয়। কিছুক্ষণ পর এডওয়ার্ড নিজে সেখানে আসে এবং গ্যালিভারকে হুমকি দেয় যে চাইলে সে তাকে সারা জীবন এভাবে বন্দি করে রাখতে পারে। এরপর সে দুজনকে খেতে নিয়ে যায় নিজের ক্ষমতায় বাহাদুরি দেখানোর জন্য, কিন্তু ঠিক তখনই আচমকা শত্রু রাজ্য ব্লফুস্কুরের আক্রমণ বিকট শব্দে ভেসে আসে। চারিদিকে হুড়োহুড়ি পড়ে যায়, তোপ দাগা হয়ে যাচ্ছে, সৈন্যরা দৌড়াদৌড়ি করছে আর খবর আসে যে রাজপ্রাসাদে আগুন লেগে গেছে এবং রাজকুমারী মেরিকে বন্দি করে ফেলা হয়েছে। এডওয়ার্ড বাহাদুরি দেখিয়ে চিৎকার করে বলে সে একাই রাজকুমারীকে বাঁচাতে যাবে আর কোনো সৈন্যকে এগোতে দেয় না। হোরেশিও দ্রুত গ্যালিভারকে বলে যে এডওয়ার্ড কখনো সময়ে এগিয়ে যেতে পৌঁছাতে পারবে না। এই কথা শোনা মাত্রই গালিভার না ভেবেচিন্তে সামনের দিকে ধেয়ে যায়। সে ছোট ছোট সৈন্যদের আলতো করে রাস্তার থেকে সরিয়ে সোজা জ্বলন্ত প্রাসাদের দিকে দৌড় দেয়। আগুন ক্রমশ মারাত্মক রূপ নিচ্ছিল, জ্বলন্ত কাঠ খসে পড়ছিল, কিন্তু গ্যালিভার তার প্রকাণ্ড দুই হাত দিয়ে রাস্তা বানিয়ে ভেতরে পৌঁছে এবং রাজকুমারী মেরিকে বলে কোলে তুলে নিরাপদ জায়গায় বের করে নিয়ে আসে। লিলিপুটের মানুষজন খুশিতে জয়ধ্বনি দিতে থাকে তখন, কিন্তু রাজা আর তার সেক্রেটারি তখনও ভেতরেই আটকে ছিলেন। ধোঁয়া বাড়তে থাকে আর আগুন একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ চেষ্টা হিসেবে গালিভার তখন সেটাই করে যা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। সে সোজা রাজপ্রাসাদের আগুনের ওপর পেশাব করে পুরো আগুন নিভিয়ে দেয়। দৃশ্যটি দেখতে যতটা অদ্ভুত আর অস্বস্তিকর ছিল, ততটাই জরুরি ছিল, কারণ এতে রাজা এবং পুরো রাজপ্রাসাদ বেঁচে যায়। এখন গ্যালিভার পুরো লিলিপুট রাজ্যের মহা হিরো বনে যায়। সবাই তার জয় জয়কার করতে থাকে আর রাজাও তার প্রতি কৃতজ্ঞতায় গলে যান। হাততালির আওয়াজ থামতেই চাইছিল না, চারপাশের মানুষ আনন্দে চিৎকার করছিল। রাজা বেঁচে গেছেন, রাজকুমারী সুরক্ষিত, আর গ্যালিভার জীবনের প্রথমবার এই পুচকে সাম্রাজ্যের এক সত্যিকারের বীরের মতো দাঁড়িয়ে রয়েছে। সেই আনন্দে রাজা সঙ্গে সঙ্গে হোরেশিওকে জেল থেকে মুক্ত করে দেন এবং গালিভারকে ধন্যবাদ
জানিয়ে রাতের রাজকীয় ভোজে আমন্ত্রণ জানান। কিন্তু পেছনে দাঁড়িয়ে থাকা এডওয়ার্ড গালিভারের এই মর্যাদা আর সম্মান দেখে ভেতর ভেতর হিংসায় জল পুড়ে খাক হচ্ছিল। রাতের ভোজে রাজা হেসে গালিভারের কাছে জানতে চান যে সে কোথা থেকে এসেছে, আর গালিভার যে জীবনে প্রথমবার এত মানুষের ভালোবাসা পাচ্ছিল সে হুট করে বানিয়ে বলে যে সে ম্যানহাটনের নয়, পুরো নিউ ইয়র্কের প্রেসিডেন্ট। মানুষজন তার কথা বিশ্বাস করে খুশিতে হাততালি দিতে থাকে। সবাই তার প্রতিটা কথা সত্যি বলে মেনে নেয়। একমাত্র এডওয়ার্ড ছাড়া গালিভারকে সম্মান জানালে লিলিপুটের বাসিন্দারা তার জন্য নিউ ইয়র্কের আদলে এক বিশাল প্রকাণ্ড বাড়ি বানিয়ে দেয়, যাতে পুরো রাজ্যের মানুষ একসাথে বসে গালিভারের জীবন কাহিনী শুনতে পারে। থিয়েটারে গালিভার সবাইকে তার নিয়ে মন থেকে বানিয়ে বানিয়ে টাইটানিকের মতো এক রোমাঞ্চকর গল্প শোনায়। কিভাবে সে এক ডুবন্ত জাহাজে আটকে পড়েছিল, মানুষজন তার প্রতিটা কথা শুনে তাঞ্জব বনে যায় এবং তার বীরত্বের গুণগান গাইতে থাকে। এডওয়ার্ড এক কোনায় দাঁড়িয়ে সব শুনছিল আর তার ভেতরের হিংসা আগুন দিগন্ত হয়ে বাড়ছিল। পরদিন হেরোশিও যে রাজকুমারী মেরিকে মন থেকে সত্যি ভালোবাসতো, সে গালিভারের কাছে সাহায্য চায় আর যাতে সে রাজকুমারীকে ইমপ্রেস করতে পারে। গালিভারও তার নতুন অর্জিত কনফিডেন্স নিয়ে তাকে টিপস দেয় আর হেরোশিও সত্যি রাজকুমারীর মন জয় করে ফেলে। কিন্তু অন্যদিকে এডওয়ার্ডও রাজকুমারীর ওপর নজর গেড়ে বসেছিল এবং যে কোনো উপায়ে তাকে বিয়ে করতে চাইছিল। ইতিমধ্যে লিলিপুটের সৈন্যরা সমুদ্র সৈকতে গালিভারের জিনিসপত্র খুঁজে পায়, তার মোবাইল ফোন আর তার ভাঙা বোট। গালিভার নিজে ফোন নিয়ে আসে এবং অন করতেই ডার্সির ডজন ডজন রাগগণিত ভয়েস মেসেজ বাজতে শুরু করে। তার সেই ভুয়া আর্টিকেলের ব্যাপারে হঠাৎ হাওয়া হয়ে যাওয়ায় ব্যাপারে তাকে অনেক কিছু না জানিয়ে সব চলে আসার ব্যাপারে গালিভারের বুকের ভেতরটা ধপ করে ওঠে। সে কোনোভাবেই ডার্সির মুখোমুখি হতে চায় না আর ভয়ে ভয়ে বলে ফেলে যে সে চিরকালের জন্য এই লিলিপুটেই থেকে যাবে। এ কথা শুনে এডওয়ার্ডের মাথার পুরা হিংসা আরো এক ধাপ বেড়ে যায়। এদিকে রাজা গালিভারকে জেনারেল বানিয়ে দেন এবং এখন পুরো সৈন্যবাহিনীর দায়িত্ব তার কাঁধে চলে আসে। শত্রু ব্লুফুস্কুরের সেনাবাহিনী হঠাৎ আক্রমণ চালিয়ে বসে। ছোট ছোট কামানের আওয়াজে পুরো রাজত্ব কেঁপে ওঠে। জেনারেল হওয়ার সুবাদে এখন গালিভারকেই সেনাপতি হয়ে ময়দানে নামতে হতো। সে ভয় পেতে পেতে পানিতে নামে, শত্রু জাহাজের নোঙরে ধরে টেনে এনে এক ঝটকায় পার ফেলে দেয়। শত্রুর ছোড়া কামানোর গোলা তার পেটে লেগে ড্রাম মতো বাউন্স হয়ে সোজা শত্রুপক্ষের ওপর গিয়েই পড়ে। গালিভারের গায়ে একটুও আঁচ লাগে না। সে শত্রুর সৈনিকদের এক নিমেষে ধরে ধরে দূরে ঠেলে দেয় এবং লিলিপুট আরো তার বিজয়ে উৎসব পালন করে। মানুষজন তাকে মাসাজ দেয় আর চুল কেটে দেয়, তাকে একদম মাথায় তুলে রাখে। ওদিকে রাজকুমারীও মেরির হেরোশিওকে পছন্দ করতে শুরু করে। এসব দেখে এডওয়ার্ডের রাগ চরম সীমায় পৌঁছে যায়। সে পালিয়ে শত্রুর রাজ্যে চলে যায় এবং গালিভারের কাছে থাকা রোবট বানানোর একটা ম্যাগাজিন ও তার ভাঙা বোটের সার্কিট দেখিয়ে শত্রু ইঞ্জিনিয়ারদের এক বিশাল মেটাল রোবট বানানোর বুদ্ধি দেয়। ব্লফুস্কুর রাজত্ব এডওয়ার্ডকে সাহায্য করতে এবং মাত্র কিছুদিনে একটি প্রকাণ্ড ধাতব রাক্ষস তৈরি করে যায়। লোহার এমন এক দৈত্য যা গালিভারের সাথে পাল্লা দিতে পারে। শত্রুপক্ষ আবারও আক্রমণ করে, কিন্তু সে ময়দানে নামা মাত্রই তার সামনে এক বিশাল রিমোট কন্ট্রোল রোবট এসে দাঁড়ায়। এডওয়ার্ড সেই রোবটের ভেতর বসেছিল আর তার গলায় আওয়াজে স্পিকার দিয়ে কোনো হিংস্র দানবের মতো গুঞ্জরিত হচ্ছিল। এডওয়ার্ড গালিভারকে খোলাখুলি চ্যালেঞ্জ জানায়। গালিভারের কাছে যুদ্ধ স্বীকার করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সে নিজের পুরো শক্তি দিয়ে রোবটটিকে পেছনে ঠেলার চেষ্টা করে, কিন্তু লোহার এই রোবটটি তার চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী ছিল। রোবটটি গালিভারের প্যান্ট ধরে তাকে শূন্যে তুলে ফেলে এবং লিলিপুটের হাজার হাজার মানুষের সামনে তাকে লুটিয়ে পড়ে চরম অপমান সহ্য করতে না পেরে গালিভার সবার সামনে স্বীকার করে নেয় যে সে এতদিন প্রচুর মিথ্যা বলেছে। সে কোনো দেশের প্রেসিডেন্ট নয়, কোনো টাইটানিকদের বীর বা নয় হিরো নয়, আর না কোনো মহাযোদ্ধা। সে একজন সাধারণ সামান্য মানুষ যে নিজের দুর্বলতা আর তার ব্যর্থতা লুকানোর জন্য এত গল্প বানিয়ে ফেলেছে। এ কথা শোনা মাত্রই রাজা ও লিলিপুটের বাসিন্দা মারাত্মক শকে চলে যায়। এডওয়ার্ড আরো বেশি হিংস্র হয়ে ওঠে এবং গালিভারকে এক দূরের দ্বীপে নিবাসনে পাঠিয়ে দেয়। গালিভারকে সমুদ্রে ভাসাতে ভাসাতে এমন জায়গায় পৌঁছে দেওয়া হয় যেখানে তার চেয়েও প্রকাণ্ড বিশাল দৈত্যাকৃতি মানুষ বাস করত। একটি পুচকে বাচ্চা মেয়ে যে গালিভারের চেয়ে বহুগুণ বড় ছিল, সে গালিভারকে পুতুল ভেবে কুড়িয়ে নেয় এবং তার বিশাল ডল হাউসে রেখে দেয়। সে তাকে টি স্টেটের পাশে বসিয়ে রাখে এবং তার সাথে খেলতে শুরু করে, আর গালিভার
নিজেকে এক অসহায় খেলনার মতো অনুভব করতে থাকে। ওদিকে ডার্সি ও গালিভারকে খুঁজতে খুঁজতে সেই লিলিপুট দ্বীপে এসে পৌঁছায়, কিন্তু এডওয়ার্ড যখন জানতে পারে যে ডার্সি এসেছে, সে তাকেও বন্দি করে ফেলে। এডওয়ার্ডের রাজা আর রানীকেও বন্দি করে ফেলে এবং পুরো শাসন ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েছিল। এসব জানতে পেরে হিরোশিও পালিয়ে সেই দৈত্যদের দ্বীপে আসে এবং গালিভারকে সব ঘটনা খুলে বলে। বাচ্চার খেলনার মতো গালিভার তার পুরনো সৈনিকদের একটা প্যারাশুট খুঁজে পায়, যা গায়ে জড়িয়ে এসে সেখান থেকে উদে পালিয়ে আসে। দুজনে মিলে ডার্সি আর রাজা রানীকে উদ্ধার করে। এরপর গালিভার লিলিপুট প্রথমেই ডার্সির সাথে দেখা করে এবং ফাইনালি নিজের মনের সব আবেগ উজাড় করে দিয়ে এসে বলে যে সে তাকে সত্যিই ভালোবাসে আর এখন তার কাছে আর কোনো কিছু লুকাতে চায় না। পরদিন গালিভার এডওয়ার্ডকে দ্বৈরথ যুদ্ধের চ্যালেঞ্জ জানায়। এবার নিজের অহংকার বা শাসনের জন্য নয়, বরং লিলিপুটোর নিরীহ মানুষদের রক্ষা করার জন্য। দুজন মুখোমুখি হয়। রোবটটি আবারও গ্যালিভারের ওপর চওড়া হতে শুরু করে, কিন্তু হিরোশিও গোপনে রোবটের ভেতরে ঢুকে পড়ে এবং তার মেইন পাওয়ার লাইন কেটে দেয়। যেমনই রোবটটা বন্ধ হয়ে যায়, রাজাও গালিভারকে তার সম্মান ফিরিয়ে দেন এবং হিরোশিওকে রাজকুমারী মেরির সাথে বিয়ের অনুমতি দেন। রাগের মাথায় এডওয়ার্ড রাজকুমারীকে ধরে ফেলার চেষ্টা করে, কিন্তু রাজকুমারী নিজে তাকে এক সজোরে কড়া চর মেরে মাটিতে শুইয়ে দেয় এবং তাকে চিরকালের জন্য জেল পুড়ে দেওয়া হয়। ডার্সি জীবনে প্রথমবার গালিভার্সকে কিস করে। লিলিপুট তার ব্লুফুরস্কোর মধ্যকার ও মধ্যেকার যুগের পর যুগ চলে ধরা সূত্রকার শেষ হয়ে যায় এবং দুটো রাজ্য বন্ধু হয়ে যায়। আর গালিভার আর ডার্সি নিজের রোবট ও মেরামত করে আর নিউ ইয়র্কে ফিরে আসে। কিন্তু সপ্তাহ পর গালিভার তার সেই পুরনো মামুলি চাকরি ছেড়ে একজন পেশাদার ট্রাভেল রাইটার বনে যায় এবং এখন সে আর ডার্সি একসাথে এক আনন্দময় সুন্দর জীবন কাটাতে শুরু করে। আর এভাবেই চমৎকার এই সিনেমাটির হ্যাপি এন্ডিং হয়।